গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আর এই যে দেখো, একদম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। সারা দিন তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো দেখো, এই যে এটার মধ্যেই তো রাখি, তোমরা জানো রোজ রোজ তোমাদের দেখানো হয় না। তো আজকে ভাবলাম দেখো কিভাবে রাখি ঠেলে ঠেলে ঢুকাতে হয়। আর আমাদের এমন অবস্থা যেন শীতকাল, এত মানে কম্বল লেপ সবই যেন এখন আছে। কেননা ওই যে এই ঘরে শোয়া মানে এসি চালাবে, আবার ওই কম্বল নিয়ে শোবে, মানে এই হচ্ছে পরিস্থিতি। আরামের শেষ নেই কারোরই, যদিও আমিও শুই আমারও কম্বল ছাড়া হয় না। এসি একটুখানি হাওয়া মানে একটুখানি ঘরটা ঠান্ডা হলেই আমার কম্বল লাগে, নয়তো আমি শুতে পারি না। আর এই যে দেখছো বেড কভারটা, এটা কিন্তু দাদা কিনে এনেছে। আমার খুব যে ভালো লাগছে সেটা না, তবে ঠিকঠাক আছে। তোমরা একটু কমেন্ট করে তবু বলো কেমন হয়েছে। তো এই যে দেখো, আর আজকে এইগুলো সেরে সুরে তারপরে আজকে কিন্তু সকালে কোনো কিছু রান্না করব না, কারণ কালকের অনেক জল ঢালা ভাত রয়েছে। শুধু ডিমের অমলেট করব আর পেঁয়াজের পকোড়া করব। আর আজকে তোমাদের ওই পান্তা ভাতের রেসিপি দেখাবো না। আর শুকনো লঙ্কা যেহেতু খাচ্ছি না, কাঁচা লঙ্কা দিয়েই খাবো, তো এই জন্য সকালে রান্নার ঝামেলাটা খুব একটা নেই। সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে দুপুরে রান্নায় যাব। তো এই যে মেয়েদের রুমে চলে এসেছি, কিন্তু জানো তো এই যে বেড কভারটা, এই বেড কভারটা যেমন 220 টাকা নিয়েছে, ঠিকই সুন্দর হয়েছে, কিন্তু এই যে সাইডগুলো দেখো, আমার এই খাটের জন্য ছোট হয়ে গেছে না, সাইডগুলো বেরিয়ে থাকে। আমি যতই মুড়তে থাকি না কেন, সেটা উঠে বেরিয়েই আসে। তারপরে এই যে দেখো, আর একটুখানি সকালবেলা একদম মানে ভোরবেলা যখন হয় তখন একটুখানি জানলাগুলো খুলে দিই। একটুখানি যখন 7:30টার মতো বাজে, আবার জানলা একদম বন্ধ করে দিয়ে তারপরে পর্দাগুলো সব ঢেকে দিতে হয়, নয়তো যা গরম ঢোকে, বললাম না লু, শুধু লু ঢুকতে থাকে। তো এই ঘরে যদিও খুব একটা শোয়া হয় না, ওই যে মেয়েরা যখন পড়ে টরে তখন ওই বালিশ টালিশগুলো লাগে, একটু উঁচুতে বই না রেখে না পড়তে পারে না বাচ্চারা। বড় মেয়ে এসেই বলছে যে মা একটা স্টাডি টেবিল নিলে খুব ভালো হতো, আমার খুব অসুবিধা হচ্ছে পড়তে। তো এখানে দেখো কম্পিউটার টেবিলটা রয়েছে, ওইটা পুরো ফাঁকা, কম্পিউটারটা তো উপরে আলমারিতে ভরে দিয়েছি। শুনলে অনেকেই হাসবে যে কম্পিউটার আলমারিতে, হ্যাঁ কম্পিউটার আলমারিতে ভরে দিয়েছি। তো সেইখান থেকে ওই টেবিলটা আছে, আমি বললাম বাবা এটার মধ্যেই কাজ চালাও, আর রাখবো কোথায়? দোতলায় যদি ধরো একটা এসি নিয়ে দিতে পারতাম, দোতলার রুমটা একদম পুরো কমপ্লিট করে দিতে পারতাম, তাহলে বড় মেয়েকে উপরে শিফট করে দিতাম, আর একটা স্টাডি টেবিল ওইখানে বানানো যেত বা কিনে আনা যেত। কিন্তু আমার এবার সত্যি বলতে একটু অন্যরকম ইচ্ছা আছে, যে দোতলাটা আমি রুমটা যেইভাবে করব পুরো আমার মন মতো ডেকোরেশন করব, আর একটু ফার্নিচারও আমার মনের মতো করে করব, তার সাথে অ্যাটাচড আমি ওইভাবেই করব স্টাডি টেবিল। যদিও মেয়েরাও হয়তো বা তখন অনেকটাই বড় হয়ে যাবে, ছোট মেয়ে হয়তো বা পড়তে পারবে। আমার এটা একটা শখ আর কি, ওইভাবে সাজিয়ে গুছিয়ে করব। যার জন্য এখন না ওই কিছু আর করতে চাইছি না। চাইলে তো উপরে খাটও নিতে পারি, কিন্তু ওই নিতে চাইছি না, ওই একটাই কারণে ভাবছি একবারে মানে পরে সুন্দর করে একটু ডেকোরেশন করব, যেটা কিনা নিচে বলো তো মানে খুব একটা করা হয়নি। আমার আলমারিতে এই পুরো ঘরটা ভরে গেছে, মানে আমার যে বেডরুমটা পুরো ওয়ার্ড্রপেই আমার মানে রুমটা পুরো ভরে গেছে। আর তখন না সত্যি বলতে বাড়ি করার পরে তারপরে এই যে রান্নাঘরের আমি কিন্তু সব কিছু একবারে করে নিয়েছি। রান্নাঘরের ক্যাবিনেট ফ্যাবিনেট সব কিন্তু আমি একবারে করে নিয়েছি। অনেকে আছে না ধীরে ধীরে করে, আস্তে আস্তে করে, আমি আমার সমস্ত কাজ ঘরে কমপ্লিট করে তারপরেই কিন্তু ঢুকেছি, ওই শুধু রেলিংটা বাদ দিয়ে। তো ওই জন্য কি বলো তো, এত একবারে তো আর হয় না, যার জন্য দামি সানমাইকার আমি লাগাতে পারিনি। আমার খুব শখ ছিল রান্নাঘর বলো আর বড় ঘর বলো আমি দামি কোনো সানমাইকার লাগাবো, তো হয়নি। তখন একটু টাকারও ব্যাপার ছিল, বাজেটেরও ব্যাপার ছিল। যাই হোক, তবু কেউ একদম ঢুকে বলে না যে দিদিভাই তোমার সব এইগুলো দেখতে খারাপ হয়েছে বা কিছু। তোমরা তো অনেকেই খুব বলো যে রান্নাঘরটা তোমাদের খুবই পছন্দ, তারপরে আমার বেডরুমের খাটটাও তোমরা অনেকেই পছন্দ করেছো। আর আমি দেখেছি এইখানে অনেক ব্লগার আছে আমার মতো করেই এরকম খাট বানিয়েছে, আমারটা দেখে আমাকে জিজ্ঞেসও করেছে দিদিভাই এই খাটগুলো কোথায় গেলে আমরা করতে পারবো। তো আমি ওদের অনেক বলেও দিয়েছি। যাই হোক, খুব একটা খারাপ হয়নি, তবে আরও ভালো হতে পারতো, এটাই। ওই যে কথায় বলে না লোকে ভালোর শেষ নেই। হ্যাঁ, তারপরে এই যে দেখো না ডাইনিং টেবিলের জন্য আমার ইচ্ছে ছিল চেয়ারগুলো একটু কাঠের নেব, সেগুন কাঠ হোক বা যে কোনো কাঠের নেব, বা এই শিশু গাছ হোক যে কোনো। তো নেওয়া হয়নি, এইগুলো একটু কম দামে পেয়েছিলাম বলে তখন এইগুলোই নিয়েছি। তবে হ্যাঁ, 4টা চেয়ার ভাবছি নেবো, এবারে 4টা একদম কাঠের চেয়ার নেবো ভাবছি আর কি ডাইনিং টেবিলের জন্য। যাই হোক, ওইগুলো সেরে সুরে চলে এসেছি একদম বেডরুমে। আর এই ঘরে না ছোটো মেয়ে শুয়ে পড়েছে,
বলছে মা একটু লাইটটা অফ করে দিয়ে দরজাটা বন্ধ করে দিও, আমি একটু ঘুমাচ্ছি। শরীরটা ওর খুব একটা ভালো না। ব্লাড টেস্ট করতে দিয়েছি ওই দিন, তো দেখেছো তোমরা। তো ব্লাড টেস্টের রিপোর্টটা আসুক, অনেকগুলো টেস্ট করতে দিয়েছে, তারপরে ওকে না একটু আবার হসপিটালে নিয়ে যেতে হবে। এই রিসেন্টলি ভাবছি নিয়ে যাব। আর দেখো সত্যি বলতে ছোটোবেলা থেকেই ওদের ওই তো নিয়ে ছুটাছুটিটা আমাকেই করতে হয় গো। তোমাদের গৌতম তো পারেই না একদম, কেননা ওর ডিউটি থাকে, তো ওই ছুটাছুটি আমাকে। আমি কবে আবার একটু ফাঁক করতে পারবো, তবে ওই মেয়েকে নিয়ে যাব। আর যেতে তো হবেই, মেয়ের শরীর খুব একটা ভালো না। হ্যাঁ, তবে হ্যাঁ আমি চেষ্টা করছি ঘরে, তোমরা তো দেখতেই পারছো। তারপরে হয়তো আশা করি ঠিক হয়ে যাবে। ছোটোবেলা এত ভোগেনি গো, এখন বড় হচ্ছে আর ভুগছে। তাই মা কালকে বলছিল, বলে এরা ছোটোবেলা একটুও ভোগেনি, এখন ভুগছে। আর আমাদের বাবান তো সে ছোটোবেলার থেকে, মানে দিদির ছেলেটা ছোটোবেলা যতটা ভুগেছে এখন ততটাই ভুগছে। কিছুদিন পর পর ওর মা ব্যাঙ্গালোরে নিয়ে চলে যায় চিকিৎসা করানোর জন্য। তো এইরকম ও খুব ভুগছে। কিন্তু আমার মেয়েরা, আমার মা বলতো, আমার দিদি বলতো, খুব ভালো রে মেয়ে, তোর মেয়ে দুটো ঠাকুরের ইচ্ছায় সুস্থ থাকে। আর এখন এমন পরিস্থিতি, আর এখন আর সুস্থ থাকে না। তো অনেকেই, যেমন ওই যে বলেছি না ওই দিন তোমাদের, অনেকেই বলছে ওদের খাওয়া দাওয়া কম দেখাও, ওদেরকে ক্যামেরাতে কমানো। তো সত্যি বলতে দেখো, আমার লাইফস্টাইলের মধ্যে আমার মেয়েরা থাকে, আর আমার মেয়েদের ছাড়া আমি কি দেখাবো বলো তো। তবু আমি যতদূর পারি এখন একটু কম আনার চেষ্টা করি। এটা কিন্তু আমার একদমই ইচ্ছা না। ওই যে সবাই বলে, ওই যে অনেক সময় হয় না, গুরুজনদের কথা একটু শুনে চলা ভালো, ওইরকম ব্যাপার আর কি। আমরা তো অনেক কিছুই ভাবি ঠিক নয়, মানে উচিত না, তারপরে ওই যে গুরুজনরা যেহেতু বলে, মানতে হয় আর কি, ওই ব্যাপার। যাই হোক, দেখো কল্পনা যে আরও 2 দিন আসবে না, অলরেডি 2 দিন হয়ে গেছে, আরও 2 দিন আসবে না। তো এই ঘর মোছা, এই কাজগুলো আমাকেই করতে হবে। আর দেখো ঘর কিন্তু আজকে একদম পরিষ্কার করে, একদম মানে ফিটফাট করে রেখে দিয়েছি। আজকে ঘর যখন এরকম পরিষ্কার করেছি, তখন মেয়েদের বলছি যে আমার মনে পড়ছে একটার সময়, কি বলো তো, একদম যখন ওরা ছোট ছিল, এই রকম করে গৌতম ডিউটি বেরিয়ে যেত, আর ঘরটোর এরকম করে মুছে রাখলে, পরিষ্কার করে রাখলে, মানে যেই রকম রাখতাম ওই রকমই থাকতো। হ্যাঁ, তবু তো বলবো এখন ওরা একটু বড় হয়েছে, একটু একটু সুন্দর করে গুছিয়ে চলে। যখন ওই একজনের বয়স হচ্ছে 3 বছর, আর একজন হচ্ছে ওই 3-4 মাস, ওরে বাবা কি পরিস্থিতি! এই বড় মেয়ে দেখলাম একটা বালতিতে জল হাত ঢুকিয়ে দিয়ে বসে রয়েছে। মাত্র জলটা হয়তো টাইম কল থেকে এনে রেখেছি, হয়তো কিছু কাজ করব। ও ছোটোটাকে দেখতে গেছি, হয়তো ছোটোটাকে একটু পরিষ্কার করতে গেছি, বড়টা এসে দেখি ওই জলের মধ্যে পুরো 2 হাত ঢুকিয়ে দিয়ে বসে রয়েছে। আর আমার বড় মেয়ে না খুব জল ঘাঁটতে ভালোবাসতো, জানো তো, ছোটোবেলা। তো ওই জিনিসগুলো মনে পড়ে। তো মেয়েকে বলছিলাম যে তোরা না এরকম করতি। ওরা না যদি ছোটোবেলার গল্প শুনতে কি মজা পায়, ওদের সাথে যদি কিছু বলি না, কোনো গল্প করি ছোটোবেলার, বলবে কি মা আর একটু বলো না, আর কী কী করতাম আমি। আর ছুটকি তো আরও জিজ্ঞেস করে, মা আমি কী কী করতাম। তোমাদের গৌতম দাদা ভাই ছোটো মেয়েকে মানে একটু গায়ের রঙটা ওর চাপা হয়েছিল আর কি, সামান্য একটু চাপা হয়েছিল। তো বলতো কি, আমার কাল্লামা কাল্লামা বলে ডাকতো। তারপরে একটু বড় হয়েছে, ওই ভালোবাসার ডাক বলে না, পুদুমা পুদুমা বলে ডাকতো। আর যখনই পুদুমা বলতো কি খেপে যেত, একটু যখন বড় হয়েছে, আমাকে কেন পুদুমা বলো। হ্যাঁ, তো আমরা বলতাম না, ওকে পুদুমা বলবে না। তো ওর বাবা ওই ইয়ার্কি মেরে বলতো দুষ্টু দুষ্টু দুষ্টু। এখন সেই দুষ্টু নামটাই ঘরে বেশিরভাগ লোক ডাকে, বিশেষ করে ওর বাবা দুষ্টুই ডাকে। আর আমি, ওর নাকটা খুব চোখা ছিল, একেবারে টিয়ার ঠোঁটের মতো ছিল। আমি নাম দিয়েছিলাম তোতা। আমি ডাকতাম আমার তুতুমা তুতুমা, ওই তুতুমা করতে করতে আমি তোতা ডাকি। এই করতে করতে আমার ছোটো মেয়ের না অনেকগুলো নাম হয়ে গেছে। ঘামটা দেখো, জল না খেয়ে আর পারবো না, জল খেয়ে নি। ঠান্ডা জল আমি খাই না, এই বছর আমি ফ্রিজের জল এখনো মুখেই দেইনি একদিনও, প্লেন নর্মাল জলই খাচ্ছি। হয়ে গেছে, এখন শুধু রান্নাটা বসাবো। হ্যাঁ মা, হ্যাঁ আসছি আসছি। আমি তোমাকে একটু আমি মেয়েদের একটু ফ্রুটস কেটে দেবো, ওরা খেতে থাকবে। ওদের খাওয়ানো হয়ে গেছে, আজকে জল ঢালা ভাত খেয়েছি, আর তোমাদের কাছে শেয়ার করিনি। জলের আরেক নাম জীবন, সেটা মানে নিত্যদিন প্রমাণিত। তুমি ভাত না খেয়ে থাকতে পারবে, জল না খেয়ে থাকতে পারবে না।
সত্যি বিশ্বাস করে আত্মাটা যেন শান্তি শান্তি হয়েছে একেবারে। কি হয়েছে? চলো ওই ঘরে যাও, দিদির কাছে গিয়ে বসো, আমি ফ্রুটস কেটে নিয়ে আসি। যাও, ওদের ফ্রুটস কেটে দিয়ে ওরা ওই ঘরে ফ্রুটস খেতে থাকবে, আমি ততক্ষণে রান্নাটা সেরে ফেলবো। হ্যাঁ মা বলো। হ্যাঁ ইম্পর্টেন্ট কথা আবার ভুলে গেছো। ইম্পর্টেন্ট হলে প্রথমে বলে দেবে। আসছি আসছি। দুই বোনে মিলে এটা শেষ করবে। এই যে না, ওটো 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 ওটো। না না, এমনি দাঁতে কাছে চাবাই খাও, আসুক খাও, এমনি আস্তে আস্তে ধীরে সুস্থিরে খাও, অত হুড়োহুড়ি নেই। কি বাবা, এই যে যাই হোক, সমস্ত কিছু সেরে সুরে একদম চলে এসেছি রান্নার দিকে। আর আজকে করছি কি বলো তো, পাট শাক দিয়ে ডাল। জানো কি ঠান্ডা লাগে পেটটা, খুব ভালো। আর মেয়ে মামা বাড়ির থেকে, আমার মা ওরা তো খুব তেল মশলা কম খায়, ঝাল কম খায়। আর এখন একটা সময় খুব রিচ খাওয়া হতো, এখন ওই যে বলে না রোগ ব্যাধির জন্য সবাই আস্তে আস্তে কমিয়ে দেয়। তো মা যেভাবে রান্না করেছে ওর খুব পছন্দ হয়েছে। কেন পছন্দ হয়েছে? হেলথের জন্য খুব ভালো আমাকে বলছে। আমি যদি খেতে পারবি তো ওরকম রান্না করলে, বলে তাও ঠিক, একটু টেস্ট কম হয় দিদুনেরটা, কিন্তু ওই যে হেলদি তো। হ্যাঁ, তো আমাকে আজকে বলছে কি মা, খাসির মাংসটা একদম পাতলা করে ঝোল করবে তো। আমি বলছি ঠিক আছে, পাতলা করে করব। আর বলে হ্যাঁ, এবার থেকে ঝালও কম দেবে, আমরা ঠিক খাবো, টেস্ট না হোক। আমি বলছি পাপা খাবে তো? বলে কি তুমি পাপাকে বলে দেবে যে গরমে লঙ্কা কম খাওয়াই ভালো, বলে দেবে, আর পাপাটা সিদ্ধ দিয়ে দেবে। আর ওইটাই করেছি, হ্যাঁ, খুব লঙ্কা কম দিয়েছি, আর লঙ্কা না দুই একটা সিদ্ধ দিয়ে দিয়েছি, গৌতম মেখে খাবে। কিন্তু আর এত ঝাল খাওয়ানো যাবে না বাচ্চাদের, কেন বলো তো, শরীর ভালো যাচ্ছে না তো, অত টেস্ট খুঁজতে গেলে না হেলথের খুব ক্ষতি হচ্ছে। আর তেলও দেখছো আজকে রান্না একদম কম দিয়েছি, একদম কম তেল দিয়েছি। তবে আজকে কম তেল দিয়ে ওইভাবে করেছি, তাও রান্না খুব সুন্দর হয়েছে আজকে। তার মধ্যে মা পাঠিয়েছে দই মিষ্টি, তারপরে ঘরে ছিল আমার টক দই, তারপরে মালপোয়া রয়েছে। মালপোয়াগুলো যে কী টেস্ট হয়েছে তোমরা ভাবতে পারবে না। এটা কি বলো তো, কুলেখাড়া শাক আর পাট শাক তোমরা একসাথে কখনো মিক্সড করে খেয়ে দেখেছো? আজকে তোমাদের বলে দিলাম, পাট শাক আর কুলেখাড়া একসাথে কুচিয়ে এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে দেখো। আমি আজকে মনে হচ্ছে শাক ভাজা দিয়েই সব ভাত খেয়ে নিই, এত ভালো লেগেছে। তো এই যে আমার রান্না দেখো, এবার মাংসটা বাকি রয়েছে, আজকে মাংসটা লাস্টে বসিয়েছি একদম। মাংসর তো রান্না আমার শুধু মাংসটা হবে, আর মোটামুটি সব কমপ্লিট রান্না। উচ্ছে ভাজা, শাক ভাজা, তারপরে হচ্ছে পাট শাক দিয়ে ডাল। এখন দোতলায় যেতে হবে, দোতলায় যে কি হয়েছে মেশিনের জানি না, অর্ধেক হয়ে বন্ধ হয়ে যায়, আবার নতুন করে স্টার্ট করতে হয়। তো আমার সাথে তোমরাও চলো আর কি। বাবা সাউন্ড কমাও, এই গরমের মধ্যে টিভির সাউন্ড কমাও। সমস্যা, খালি সমস্যা। এখন দেখি মেশিনের খবর কি। দোতলাটা মোছার খুব প্রয়োজন, কিন্তু এই গরমে ইচ্ছা করছে না। এই গরমে ইচ্ছা করছে না। এই যে বন্ধ হয়ে গেছে, দেখো পুরো কিচ্ছু দেখা যায় না, দেখেছো? আর পারি না আমি। দেখেছো কীর্তিটা? আমি আর পারি না, বিশ্বাস করো। চলো নিচে যাই, মাংসটা কুকারে দিয়ে দেবো, ব্যাস। দোতলা থেকে আস্তে আস্তে ওই যে পেঁয়াজটা ভাজাতে বসতে দিয়ে গেছি, আঁচটা বোধহয় একটু বাড়ানো ছিল, দেখি পেঁয়াজটা একেবারে কালো কালো হয়ে গেছে, তবে পুড়ে যায়নি, পুড়ে গেলে আবার তিতা লাগতো। তারপরে দেখো একটুখানি আদা, একটুখানি রসুন, আর পেঁয়াজ বাটিনি, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। একদম মানে অল্প মশলা দিয়ে আজকে মাংসটা করবো, আর একদম পাতলা ঝোল করবো। আলুটা পর্যন্ত আজকে ভাজবো না, কাঁচা আলুটাই দিয়ে দেবো। তো ওইভাবেই মাংসটা কষে নিচ্ছি। এবার একটুখানি কালারের জন্য দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো দেওয়ার পরে মাংসটা দিয়ে ব্যাস। দেখো আজকে অ্যাকচুয়ালি কী বলো তো, এই যে এখন আমার ওই মোবাইলটা চার্জ চলে গেছিলো, আর চার্জ চলে যাওয়ার সাথে সাথে ভাবলাম কি তাহলে ওই মোবাইলটা দিয়ে করে ফেলি, আর বসে থাকবো কেন। এই মোবাইলের কালারটা দেখো, মাংসের কালারটা এত সুন্দর এসছে, কিন্তু এই মোবাইলের কালারটা একদম ভালো আসেনি। এই যে এবার যে মোবাইলটা নিয়েছি না, 25,000 টাকা বোধহয়, প্রায় 22, হ্যাঁ 25,000 টাকা দিয়ে নিয়েছি।
তো সেই মোবাইলটা না বাইরে ছবি ভালো আসে, ভিতরে একদমই ভালো আসে না। আমি বুঝতে পারছি না কেন, এই জন্য এটা দিয়ে আর ভিডিও আমার করাই হয় না, খুবই কম করি। হ্যাঁ, কেন যে কিনেছি এখন ভাবছি। আমার না সব থেকে লক্ষ্মী ফোন কোনটা বলো তো? সেটা হচ্ছে ওই পুরোনোটা, যেটা 28,000 টাকা। এই যে এটা দেখো তুমি, মাংসের অরিজিনাল যে কালারটা এসছে সেটাই এসছে, আর ওইটাতে কেমন একটু ম্যারমেরে ম্যারমেরে এসেছিলো, দেখছো? মানে আমি তাই ভাবি দামি জিনিসের কিছু তো ব্যাপার আছে। আজ থেকে 3 বছর আগে নিয়েছি, তখনই 28,000 টাকা নিয়েছিল ওই মোবাইলটা। কিন্তু ওই মোবাইলটা খুব ভালো গো, ওই মোবাইলটা সত্যিই খুব ভালো, আমার লক্ষ্মী ফোন। আমি এই জন্য নাম দিয়েছি আমার লক্ষ্মী ফোন। যাই হোক, এই যে মাংসটা এবার কুকারে দিয়ে দেবো, কেন না তো সিদ্ধ না হলে খাওয়া যাবে না। একদম পাতলা ঝোল করছি, দেখেছো? মশলাটাও কম দিয়েছি, একদম পাতলা ঝোল, আলুগুলো কাঁচা কাঁচা ছেড়ে দিয়েছি। ব্যাস, এবার 2-3টা ছিটি মেরে রেখে দিলেই মাংস রেডি। যাই হোক, ওইদিকে মাংস আমার ছিটি মারছে, আর আমি এদিকে ভাবলাম মেয়েকে একটু মাথায় তেল দিয়ে দিই, কারণ ওইখান থেকে আসার পরে মাথাটা ধুয়ে দেওয়া হয়েছে, কিন্তু তেল এখনও দেওয়া হয়নি। এখন তেল দিয়ে দেবো, ও স্নান করে নেবে। দুই মেয়েকে বললাম স্নান করে নাও, কারণ পাপা এখন চলে আসবে, আমারও রান্না কমপ্লিট, আমিও যেহেতু স্নান করে এখন ঠাকুর পুজো দেবো, আর তোমরা ততক্ষণে স্নানটা করে নাও। আমি বরং প্রেশার কুকারটা মাজতে মাজতে আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে, শুধু কুকারটা বাকি রয়েছে, আর কুকারের মধ্যে একটা খুন্তি, ব্যাস ওইটুকুই, আর সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন এই যে মেয়েরা স্নান করলে, মেয়েদের স্নান হয়ে গেলে তারপরে আমি খালি কুকারটা ধুয়ে তারপরে আমিও কিন্তু স্নানে যাব। স্নানের থেকে এসে তারপরে খাওয়া দাওয়া। সকাল থেকে একভাবে দম ছাড়ি না, জানো তো, একভাবে করতে থাকি। এইটা শুধু আজকের ঘটনা নয়, প্রত্যেক দিনের ঘটনা, কন্টিনিউ এইটাই হয়ে থাকে। দেখো মাংসের চিটি মেরে দিয়েছে, মাংসটা রেডি হয়ে গেছে একদম। এখন এই যে গামলায় ঢেলে নিলাম, আর দেখো কালারটাও ভালো এসছে। তেল কী বলো তো, ওই চর্বিগুলো থাকে না, ওই থেকে উঠে যায়। দেখবে কুকারে মাংস দিলে একটু হলে তেল বেরোবেই, আমি এই জিনিসটা দেখেছি। কিন্তু খুব পাতলা ঝোল হয়েছে। আমার মেয়ে তো বলে মা দারুণ হয়েছে। ওর দিদাকে নাকি গিয়ে বলছে যে দিদা জানো, মা খাসির মাংস এত ভালো করে, আমার মায়ের মতো কেউ করতে পারে না। আমার মা বলছে তোর মেয়ে জানিস আমাকে এই কথা বলছে। এদিকে দেখো রান্না হওয়ার পরে এদিকে আবার গৌতম নিয়ে এসছে কিছু আম আর কিছু মুসম্বি মেয়েদের জন্য। তো ভাবলাম এগুলো একটু রেখে দিয়ে তারপরে বরং যাই, একবারে রেডি হয়ে যাই, সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে, এখন দেবো ঠাকুর পুজো। আর ঠাকুর পুজো মানে কি, এই কদিন তো দিতেই পারিনি, এই 2 দিন থেকে আবার দেওয়া ধরেছি। এই কদিন দিতে পারিনি সেটা শারীরিক প্রবলেমের জন্য। আর আমার ঘরে একটা সমস্যা কী হয় জানো তো, যখন আমি না দিতে পারি আমার মেয়েরাও দিতে পারে না, পর আমাদের শুরু হয়ে যায়। তো ওই ঠাকুরকে অভুক্তই থাকতে হয়। একজন অন্তত সুস্থ থাকলে, যে না ও দিয়ে দিল, আমি যখন দিতে পারলাম না ও দিয়ে দিল, আমি দিতে পারলাম না, এরকম করলে কিন্তু হয়। কিন্তু না, ভগবান সকাল থেকে বোধহয় আর তোমাদের সামনে এসে কথা বলতে পেরেছি জানি না, বলেছি হয়তো বা। ফ্যানের খুব আওয়াজ হচ্ছে। তো সমস্ত করে টোরে এখন বসছি, এইমাত্র গৌতম এসছে ডিউটির থেকে। তো ও গেছে স্নানে, আর আমি স্নান করে বসে রয়েছি, ও আসলে পরেই চারজনে মিলে খেয়ে নেব। তো চলো এখন একটু বসি, ঠিক আছে? ভাবছিলাম মাথাটায় আজকে একটু তেল দেবো। তেল দিলে গরমে যেন বেশি গরম লাগে না, আমার তো লাগে। আমি খুব একটা দেই না মাথায়, খুব একটা কি তেল দেই না। তেল দেই না মাথায়। চলো ঠিক আছে, একটু বসি হাওয়ার মধ্যে। এসিটা ছাড়লে ভালো হতো, সবাই ঢুকুক ঘরে, তারপরে একবারে চালাবো। আর এই যে দেখো একদম খেতে চলে এসেছি ফাইনালি। এই যে গৌতম প্রথমে খেলো, গৌতমই খায়নি, শাক খায়নি, গৌতম শুধু খেয়েছে উচ্ছে ভাজা, আর এই যে ডালটা দিয়ে খাচ্ছে, ও খুব পছন্দ করে। আর আমি দেখো উচ্ছে ভাজা আর শাক ভাজা নিয়েছি, আর মেয়েদেরও শাক ভাজা দিয়েছি, উচ্ছে ভাজা দিয়েছি, তারপরে এই যে মাংস। আর আজকের খাওয়াটা সত্যি একদম জমে গেছে, অনুষ্ঠান বাড়ির মতো হয়ে গেছে। কেন বলছি বলে তো, মাংস ছিল, ডাল ছিল, ভাজা ছিল, শাক ভাজা ছিল, তার মধ্যে মিষ্টি ছিল, দই ছিল, তার মধ্যে আম তো ছিলই। আমটা আর কেউ খাবে না বলে কাটলাম না, ভাবলাম থাক, আজকে যদি না খেতে চায় থাক। আমি একেবারে মিষ্টি আর টক দইয়ে ঢুকে গেছি ভাজা দিয়ে খেয়ে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। ওই যে ওরা বসে একটু টিভি দেখছে, আমি এখন ঢুকবো এসিতে, গৌতম এসিতে। আমি বললাম চলো রুমে চলো, এখন গরম যেহেতু বাইরেটা। আর অবশ্য আমার ঘরে খুব একটা বেশি গরম না, ঠিকঠাকই আছে। ওই যে টিভি দেখছে, আমি তখন থেকে ডাকছি চলো ঘরে চলো, এখন আর দেখতে হবে না টিভি, এখন একটু ঘুমিয়ে নাও, রেস্ট করে নাও, তারপর টিভি দেখবে। তো এখন আমি গিয়ে একটু রেস্ট করব। চলো, ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমি এত ভিডিও সব বড় করি না সাধারণত।
তবে সকাল থেকে একেবারে একভাবেই যে করলাম, আর এইবার ফ্রি। এবার রাত্রেবেলা আর অত ঝামেলা নেই, হালকা কিছু করব। আর খুব এনার্জি মানে সঙ্গে করতে থাকি সকাল থেকে একদম এইটুকু অবধি। আমি জানি যে বিকেল হলে আমাকে ফ্রি হতে হবে, আর বিকেলে ফ্রি হতে গেলে তোমার সকাল ঘুমের থেকে সকাল সকাল উঠে যাও আর সমস্ত কাজ কমপ্লিট করে ফেলো, তারপরে সারা বিকেলটাই আরাম করো। তো চলো আজকের মতো এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা।